আপনারা জানেন গত 18ই মার্চ আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করি যে এই সরকারে ইতিমধ্যে যে দুজন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসাবে উপদেষ্টা রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের পদত্যাগের দাবিতে আমরা একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলন থেকে আমরা 15 দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে যে আপনারা যেহেতু নিজেরা দাবি করছেন আপনারা একটি অরাজনৈতিক সরকার, আপনারা একটি জনগণের সমর্থিত সরকার, সুতরাং একটি অরাজনৈতিক সরকারে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতে পারে না। যেহেতু তারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছে, সুতরাং সেই দিন থেকেই তারা তাদের নৈতিকতা হারিয়েছে এই সরকারের উপদেষ্টা পরিষদে থাকার। সুতরাং তাদেরকে অবশ্যই অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আর তারা যদি পদত্যাগ না করে তাহলে এই সরকারের মধ্যে গণ অধিকার পরিষদ, জামাত ইসলামী, বিএনপি সহ বিপ্লবের অন্যান্য পক্ষের শক্তির রাজনৈতিক দলগুলোর সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। তারা যেহেতু বলেছে যে আমরা অরাজনৈতিক, তারা আবারও বলেছে তারা অরাজনৈতিক, তাহলে অরাজনৈতিক কোনো সরকারের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতে পারে না। আমরা তাদের পদত্যাগের দাবিতে 18ই মার্চ প্রেস কনফারেন্স করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের যেটি ধারণা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের প্রত্যক্ষ নির্দেশে তাদের সেই দুইজন তথাকথিত নেতা খুলনার আমাদের দলের সভাপতির বিরুদ্ধে এই দুটো মামলা রুজু করেছেন। আপনারা জানেন সেদিনেই সন্ধ্যাবেলা আমাদের দলের নেতাকর্মীরা নামাজরত অবস্থায় ছিলেন খুলনায়। তাদের উপরে সেই আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসীদের মতো নারকীয় কায়দায় তারা আক্রমণ চালিয়ে রক্তাক্ত করেছিল। সেই ভিডিও ফুটেজ গণমাধ্যমে আসছে, মিডিয়াতে আসছে, আপনারা দেখেছেন। আমরা এই দৃশ্যগুলো বিগত 15 বছর দেখেছি। তারাবি নামাজের সময় আক্রমণ, নামাজের সময় আক্রমণ, জুমার নামাজের সময় আক্রমণ, কিংবা জানাজার নামাজ পড়তে গিয়ে সেখানে ইমামকে টেনে হিচড়ে গ্রেপ্তার করার ইত্যাদি দৃশ্য। ঠিক একই কায়দায় আজকে যদি এই বিপ্লব পরবর্তী সময় আমাদের দেখতে হয়, এর চাইতে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। তাই আমরা বলতে চাই এই মামলাগুলো মূলত সেই জায়গা থেকে ক্ষুব্ধ হয়ে তারা আমাদের সভাপতির নামে করেছে। হাসিনার আমলে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব কারাগারে রয়েছেন, তারপরেও গাড়ি পুরানোর মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। আরে ভাই, যারা কারাগারে তারা কিভাবে কারাগার থেকে বেরিয়ে গাড়ি পোড়ালেন? তো ঠিক একইভাবে যদি আজকে প্রশ্ন করি, জনাব ভিপি নুরুল হক নূর ছিলেন ঢাকায়, সে কিভাবে খুলনার আপনাদের নেতাদের উপরে আক্রমণ চালালেন? হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? তো সুতরাং ওই আমলের গায়েবী মামলা আর বর্তমান সময়ের এই তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্র নেতাদের নেওয়া নামে যারা বাদী হয়ে ভুইফোর মিথ্যা মামলা করেছেন, একবারে একই, সেম টু সেম। তো এই জায়গায় আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছি, তারা যদি ওই শেখ হাসিনার মডেল থেকে নিজেদেরকে বের না করে তাহলে গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা শুধু আইনিভাবে মোকাবেলা করব তা নয়, রাজনৈতিকভাবেও আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। ভুলে যাবেন না, শেখ হাসিনা বিগত 10 বছরে গণ অধিকারকে দমাতে পারে নাই। আর আপনারা তো সবেমাত্র রাজনীতির মাঠে পয়দা নিয়েছেন। আপনারা যদি মনে করেন গণ অধিকারকে যা ইচ্ছা তাই করব, আপনারা এখনো ঘুমের ঘরে রয়েছেন। ঘুম ভাঙলে চোখ মেলে যখন তাকাবেন গণ অধিকার পরিষদ কী জিনিস, তখন টের পাবেন। গণ অধিকার পরিষদের এক একটা নেতা, এক একটা কর্মী কোষ্টি পাথরে পরীক্ষিত সৈনিক। ফ্যাসিবাদের আমলে বারবার পরীক্ষা দিয়ে এরা আজকের এ পর্যন্ত আসছে। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে চাই, তারা যে মিথ্যা বানোয়াট মামলাগুলো দিয়েছে, এই মামলাগুলো অনতিবিলম্বে সরকারকে প্রত্যাহার করতে হবে। আর যদি প্রত্যাহার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদ আলোচনা করে খুব শীঘ্রই যা করার তাই করবে এবং রাজনৈতিকভাবে সেগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সাথে আমরা ওই খুলনা সদর থানার ওসি জনাব মাসুমকে প্রত্যাহারের দাবি জানিয়েছি, কারণ তিনি কোনোরূপ বাদ বিচার না করে, অনুসন্ধান না করে কীভাবে এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে মামলা দায়ের করতে পারেন। এই মামলার মাধ্যমে তার মান সম্মানে আঘাত করা হয়েছে, তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।